সমীকরণটা আগেই জানা ছিল যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল যদি জিতে যায় তাহলেই কিন্তু এশিয়া কাপের ফাইনালে খেলবে। ভারতের বিপক্ষে রেজাল্টটা কেমন হবে সেটি নিয়ে কোনো হেডেক নেই, কোনো চিন্তা ভাবনারও কোনো কারণ নেই। কারণ হচ্ছে সহজ সমীকরণ, পাকিস্তানের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে, তাহলেই ফাইনালে খেলবে তারা। এই কারণেই কি ভারতের বিপক্ষে বাংলাদেশ দল জেতার কোনো চেষ্টাই করলো না। এশিয়া কাপ সুপার ফোরে বাংলাদেশ ভারতের যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটির দিকে তাকিয়েছিলেন সবাই। কারণ হচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ তিনটি দলেরই কিন্তু ভাগ্য নির্ধারণী একটি ম্যাচ এটি ছিল। কারণ হচ্ছে বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে জিতে যায় তাহলে কিন্তু শ্রীলঙ্কার একটা চান্স থাকবে ফাইনালে যাওয়ার। আর যদি বাংলাদেশ দল হেরে যায় সেক্ষেত্রে শ্রীলঙ্কা কিন্তু ছিটকে পড়বে, সেক্ষেত্রে শুধু চান্সটা থাকবে বাংলাদেশ এবং পাকিস্তানের। আর ভারত অটোমেটিক কিন্তু থ্রু হয়ে যাবে। ভারত কিন্তু ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের বিপক্ষে 41 রানের একটি জয় দিয়ে। দুবাইয়ের এই উইকেটে 160 থেকে 170 রানকে এভারেজ দলীয় রান ধরা হয়, সেই এভারেজ দলীয় রান কিন্তু তারা করে ফেলেছিল। টস হেরে আগে ব্যাট করতে নেমে 6 উইকেটে 168 রান করে 20 ওভার শেষে। এই রানটি কিন্তু সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা সুপার ফোরের প্রথম ম্যাচে করেছিল। এই একই মাঠে 168 রান করেছিল 7 উইকেটে। তবে শ্রীলঙ্কার বোলিং শক্তির তুলনায় ভারতের বোলিং শক্তি যে কতটা এগিয়ে সেটি কিন্তু প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের সাথে এই ম্যাচটিতে। কারণ হচ্ছে যে সমান রান করে ভারতীয় দল জিতেছে 41 রানে, অথচ শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের কাছে 4 উইকেটের ব্যবধানে হেরে গেছে। অর্থাৎ সেদিন কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল রান তাড়া করেছিল, কিন্তু ভারতের বিপক্ষে রান তাড়া করতে পারলো না। আসলে কি পারলো না, নাকি বাংলাদেশ দল জেতার চেষ্টা করেনি, সেই বিষয়টি নিয়েই আসলে কথা বলবো। কারণ হচ্ছে যে বাংলাদেশ দলের প্রথম থেকে ব্যাটিং দেখে মনে হয়েছিল যে সাইফ হাসান, তাজিদ হাসান তামিম খুব দ্রুত আউট হয়ে যাওয়ার পরে তখন মনে হচ্ছিল যে সাইফ হাসান এবং পারভেজ হোসেন এমন খুব দেখে শুনে সেন্সিবল ব্যাটিং করছিলেন এবং রানের গতিটাকে ঠিক রাখছিলেন। কারণ 6 ওভারে তারা কিন্তু 44 রান করেছিলেন পাওয়ার প্লের 6 ওভারে, তখন কিন্তু একটি উইকেট বাংলাদেশ হারিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ দল কিন্তু দেখে শুনে খেলে দুবাইয়ের উইকেটটা যেরকম আগের ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে বাংলাদেশ দল জিতেছে সেই একইভাবে একই কায়দায় কিন্তু ভারতের বিপক্ষে বাংলাদেশ দল জেতার হয়তো বা চেষ্টা করেছে প্রথম দিকে। কিন্তু যখন পারভেজ হোসেন এমন বিদায় নিলেন এরপরে দেখা গেল যে একের পর এক কিন্তু সবাই উইকেটটাকে থ্রো করে চলে আসলেন, অর্থাৎ উইকেটটাকে বিলিয়ে দিয়ে আসলেন এবং উইকেটের গতি প্রকৃতি বুঝে কিন্তু ব্যাট চালানোর চেষ্টা করলেন না। তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি কিংবা জাকির আলী অনেক তারা যেভাবে আউট হয়েছেন সেটি আসলে অমার্জনীয় অপরাধ। সেই অপরাধ করার কারণে একদিকে কিন্তু সাইফ হাসান একাই লড়েছেন, তিনিও কিন্তু 40, 65, 66, 67 এই 4টি রানে পৌঁছে কিন্তু ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছেন। তবে তার হিটগুলো ছিল বিগ এবং অনেক উঁচুতে। আর আপনারা জানেন যে দুবাইয়ের এই মাঠে কিন্তু ফ্লাডলাইটের একটি সমস্যার কারণে যেইভাবে ফ্লাডলাইটগুলো বসানো হয়েছে তাতে করে কিন্তু খুব উঁচুতে ওঠা বল যে কোনো ফিল্ডারের পক্ষে ক্যাচ নেওয়া খুব কঠিন হয়ে যায়। সেটিই হয়েছে, তিনি কিন্তু 4 বার লাইট পেয়েছেন। এমনকি উইকেট রক্ষক সঞ্জু স্যামসন তিনিও ক্যাচটি ছেড়েছেন। তার মানে এই হিটগুলো কিন্তু অনেক উঁচুতে উঠেছিল সাইফ হাসানের, যার কারণে কিন্তু তিনি বেঁচে গেছেন। এবং তার হিটগুলো যে অনেক উঁচুতে ছিল এবং অনেক বড় হিট ছিল, বিগ হিট ছিল, সেটি কিন্তু বোঝা যায়। 5টি ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং ভারতের বিপক্ষে এশিয়ান কোনো ওপেনার কিন্তু টি-20তে 5টি ছক্কা হাঁকাতে পারেননি। অর্থাৎ প্রথম এশিয়ান ওপেনার হিসেবে ভারতের বিপক্ষে টি-20তে 5টি ছক্কা হাঁকালেন সাইফ হাসান। তো এই 5টি ছক্কা যদি আমরা দেখি, সেই 5টি ছক্কা কিন্তু ছিল বিশাল বিশাল ছক্কা এবং একদম ক্লিন হিট বলা যেতে পারে, একদম ফ্রেশ হিট। খুব কষ্টে ছক্কা হয়েছে, কোনো মতে বাউন্ডারি পার হয়েছে তা নয়, সবগুলো বল কিন্তু গ্যালারিতে গিয়ে পড়েছে এবং অনেক উঁচু দিয়ে গিয়ে পড়েছে একদম গ্যালারিতে। তার মানে সাইফ হাসান কিন্তু খুব সুন্দর হিট করেছেন। তো সেই সাইফ হাসান শেষ পর্যন্ত 51 বলে 69 রানে যখন সাজ করে ফিরেছেন, তারপরে আর আসলে বাংলাদেশের আশা শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে যে সাইফ হাসান যতক্ষণ ছিলেন, যদিও রানের সাথে বলের পার্থক্য বাড়ছিল, তারপরে মনে হচ্ছিল যে সাইফ হাসান এটিকে কনভার্ট করতে পারবেন। কারণ তিনি যেভাবে ছক্কা হাঁকাচ্ছিলেন অবলীলায়, তাতে মনে হচ্ছিল যে শেষের দিকে খেলাটা জমিয়ে তুলতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি বিদায় নিয়েছেন 51 বলে 69 রান করে। এটি তার ক্যারিয়ার সেরা ছিল এবং টানা দ্বিতীয় 50 তিনি করেছেন এক এশিয়া কাপের আসরে, অর্থাৎ টি-20 ফরম্যাটের এশিয়া কাপের একটি আসরে কিন্তু প্রথম বাংলাদেশি হিসেবে 2টি হাফ সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন সাইফ হাসান এবং নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। গত ম্যাচে তিনি করেছিলেন 61 রান, সেটি ছিল তার ক্যারিয়ার সেরা। এবার করলেন 69 রান, এটিও তার ক্যারিয়ার সেরা। দেখা যাক সাইফ হাসান আরো কতদূর এগিয়ে যান। আর বাংলাদেশ দলের কিন্তু আরেকটি পরীক্ষা পাকিস্তানের সাথে, সেটি কিন্তু আজকেই রয়েছে এবং পাকিস্তানের বিপক্ষে যদি এই ম্যাচটি বাংলাদেশ দল জিতে যায় তাহলে কিন্তু ফাইনালে উঠবে। সেটি এই ভিডিওর শুরুর দিকে বলেছিলাম, কারণ পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি ডু অর ডাই হতে যাচ্ছে এবং পাকিস্তান দলটির জন্য কিন্তু এটি ডু অর ডাই ম্যাচ হতে যাচ্ছে। কারণ হচ্ছে যে পাকিস্তান যদি জেতে তাহলে তারা কিন্তু 4 পয়েন্ট নিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে
আর যদি বাংলাদেশ জেতে তাহলে কিন্তু 4 পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবে ভারতের। আর শ্রীলঙ্কার সঙ্গে ভারতের আরেকটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচটি আসলে কোনো গুরুত্ব নেই। কারণ হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচটি যদি পরিত্যক্ত হয়, দুই দলের পয়েন্ট যেহেতু 2 করে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু পরিত্যক্ত হলে 3 পয়েন্ট করে হবে। অর্থাৎ শ্রীলঙ্কার এই মুহূর্তে 2 ম্যাচ শেষে 0 পয়েন্ট রয়েছে। তারা যদি ভারতের বিপক্ষে খুব বড় ব্যবধানে জিতে, যেমনভাবেই জিতুক না কেন, তাদের পয়েন্ট 2 এর বেশি কিন্তু হবে না। অর্থাৎ শ্রীলঙ্কা ইতিমধ্যে বাদ পড়েছে, ভারত ফাইনালে উঠেছে। এখন দেখা যাক বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ফাইনালে শেষ পর্যন্ত কে উঠতে পারে। সর্বশেষ যে কয়েকটি ম্যাচ হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, যেটি হচ্ছে যে বাংলাদেশ একবার পাকিস্তান সফরে গিয়েছিল, সেখানে কিন্তু বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে ফিরেছে। পরিবর্তে আবার কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছে ঘরের মাটিতে কিছুদিন আগে। এখন দেখা যাক যে 2 দলের এশিয়া কাপ মঞ্চে এই দুবাইয়ের উইকেটে ফলাফলটা কি হয়। বাংলাদেশ অবশ্যই সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে, যেই প্রচেষ্টাটা আসলে আমরা ভারতের বিপক্ষে ম্যাচটিতে দেখতে পাইনি। কারণ হচ্ছে যে সাইফ হাসান একাই চেষ্টা করেছেন, বাকি আর কেউ কিন্তু 20টি বলও খেলতে পারেননি, দীর্ঘক্ষণ থাকতে পারেননি। দ্বিতীয় সর্বাধিক 19টি বল খেলেছেন কিন্তু পারভেজ হোসেন ইমন, তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন। লিটন কুমার দাস যেহেতু অধিনায়ক ইনজুরিতে পড়ার কারণে খেলতে পারেননি, জাকের আলী অনেকের নেতৃত্বে কিন্তু বাংলাদেশ দল খেলেছে। সেদিক থেকে বলবো যে বোলিং পারফরমেন্সের দিক থেকে বাংলাদেশ একেবারে খারাপ করেনি, বেশ ভালোই করেছে। যদিও মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন পরে খেলার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারেননি, তিনি কিন্তু প্রচুর ব্যয়বহুল একজন বোলার ছিলেন। তানজিম হাসান সাকিব তিনি কিন্তু ফিরে বেশ ভালো করেছেন। সাইফুদ্দিন কিন্তু ব্যাট হাতেও ভালো করতে পারেননি। এখন দেখা যাক যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল কেমন একাদশটি নামে। তাসকিন আহমেদ কিন্তু ভারতের বিপক্ষে খেলেননি, তিনি হয়তো বা পাকিস্তানের বিপক্ষে ফিরবেন। সেই ক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিনই সম্ভবত বাদ করবেন, কারণ হচ্ছে যে তিনি ব্যাটিং বোলিং কোনোটাতেই কিন্তু ভালো করতে পারেননি। অন্যদিকে তানজিম হাসান সাকিব কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। এইরকম অভিষেক শর্মা যখন ব্যাটিং করেছেন সেই সময় তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করেছিলেন, 3 ওভারে 15 রান দিয়েছিলেন। ওই সময় কিন্তু তার বলে অভিষেক শর্মা কিন্তু 7 রানে ক্যাচ দিয়েছিলেন। সেই ক্যাচটি যদি জাকির আলী অনেক না ছাড়তেন তাহলে হয়তোবা এই ম্যাচের ভাগ্যটা অন্যরকম হতে পারত। উইকেট রক্ষকের জন্য একটি ক্যাচ ছাড়া কিন্তু খুবই বড় অমার্জনীয় একটি অপরাধ, সেটি জাকির আলী অনেক করেছেন। আর তার খেসারত কিন্তু বাংলাদেশ দলকে দিতে হয়েছে, কারণ অভিষেক শর্মার 37 বলে 75 রানের যে ইনিংস, সেই ইনিংসটিতে ভর দিয়েই তারা কিন্তু একটি চ্যালেঞ্জিং স্কোর করেছে। তারা যেরকম ব্যাটিং করছিল এবং অভিষেক শর্মা যেভাবে ব্যাটিং করছিলেন 37 বলে 75 রান করার পথে, সে তখন কিন্তু মাত্র 10 ওভারে 2 উইকেটে 96 রান করে ফেলেছিল। তখন মনে হচ্ছিল যে ভারত হয়তো বা 200 রান করে ফেলবে, কিন্তু পরের দিকে অভিষেক শর্মা 7 ওভারে ফেরার পরে আমরা দেখেছি যে বাংলাদেশের বোলাররাও কিন্তু ভালো করেছেন এবং দুবাইয়ের উইকেটটাতে কিন্তু খুব স্পিন ধরছিল এবং বলগুলো নিচু হয়ে আসছিল, স্লো হয়ে আসছিল, যার কারণে কিন্তু ব্যাট করা কঠিন হয়ে গিয়েছিল, যেটি বাংলাদেশ দলকে আরো ভুগতে হয়েছে পরে যখন রান তারা করতে নেমেছে। দেখা যাক পাকিস্তানের বিপক্ষে পরিস্থিতি কেমন থাকে। বাংলাদেশ দলের জন্য শুভকামনা। বাংলাদেশ দল এই ম্যাচটি জেতার জন্য জান প্রাণ দিয়ে খেলবে, জান প্রাণ উজাড় করে ক্রিকেটাররা খেলবেন এবং নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে সর্বোচ্চ পারফরমেন্স শো করবেন, এটি সবার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।